সময় তখন রাত 1:03। এয়ার ট্রান্সপোর্ট ফ্লাইট 236 ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল। প্লেনটি টেক আপের পর 4 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছিল, আর সেই সময় পর্যন্ত প্লেনের সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটের সামনে একটি ওয়ার্নিং চলে আসে, চমকে দেওয়ার মতো একটি ওয়ার্নিং। আর এই ওয়ার্নিংটা ছিল প্লেনের জ্বালানি শেষ হয়ে যাওয়া। সমুদ্রের মাঝখানে 39,000 ফুট উপরে বাতাসে ফ্লাইট 236 এর জ্বালানি ফুরিয়ে গেছে। জ্বালানি ফুরিয়ে গিয়েছে দেখে পাইলটরা হতবাক হয়ে গিয়েছিল, কারণ তারা তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্ন ছিল না। এখানে পাইলটদের জন্য একটা রাস্তাই খোলা ছিল, আর তা হলো বিমানে বসে থাকা 293 জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেওয়া, যা প্রায় নিশ্চিতই ছিল। এর মধ্যে হঠাৎ করে বিমানটির সাথে এমন কিছু ঘটে গিয়েছিল যা সবাইকে অবাক করে দিয়েছিল। কিন্তু কি এমন ঘটেছিল, শেষ পর্যন্ত বিমানটির সাথে কি ঘটেছিল, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। গল্পটি শুরু কানাডার টরন্টো প্রেশন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। 23 আগস্ট 2001 সালে স্থানীয় সময় অনুসারে রাত 8:52 এয়ার ট্রান্সপোর্ট এয়ারলাইন্সের এয়ারবাস A330 কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে যাত্রা করে। এটি একটি 7 ঘন্টার দীর্ঘমেয়াদী নন স্টপ ফ্লাইট ছিল। বিমানটিতে 293 জন যাত্রী, 2 জন পাইলট এবং 13 জন ক্রু মেম্বার ছিল। টেক আপের আগে বিমানটিতে প্রায় 46.9 মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল, যা প্রয়োজনের থেকে 4.5 টন বেশি ছিল। প্লেনটি চালাচ্ছেন 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিসে এবং 28 বছর বয়সী ফার্স্ট অফিসার ডার্ক টি ইয়াগার। ক্যাপ্টেন পিসের প্রায় 16,088 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল, যার মধ্যে সে 796 ঘন্টা এয়ারবাস A330 কাটিয়েছেন। অন্যদিকে ফার্স্ট অফিসার ডার্ক ইয়াগার প্রায় 4,088 ঘন্টা ফ্লাইটের এক্সপিরিয়েন্স ছিল, যার মধ্যে 386 ঘন্টা তিনি এয়ারবাস A330 চালিয়েছেন। যার মানে হলো এই দুই পাইলটই বেশ অভিজ্ঞ ছিল। যাত্রীদের বোর্ডিং এর পর স্থানীয় সময় রাত 8:52 প্লেনটি টেক আপ করে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে প্লেনটি বাতাসে 39,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। উড্ডয়নের পর প্লেনটি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে লিসবনে ল্যান্ড করতে চেয়েছিল। সেই সময় পর্যন্ত বিমানটিতে সবকিছু ঠিকঠাক ছিল। রাত হওয়ার কারণে অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে পড়েছিল। ক্রু সদস্য এবং পাইলটদের সে সময় তেমন কোনো কাজ ছিল না। এভাবে 4 ঘন্টা কেটে যায়। প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝখানে। এর মধ্যে হঠাৎ করে রাত 1:03 ক্যাপ্টেন রবার্ট পিস ককপিটে একটা অস্বাভাবিক রিডিং নোটিশ করে। কিছু সময় পর একটি ইরোরও শো করা শুরু করে। সেই ইরোরটি ছিল হাই ওয়েল প্রেশার, লো ওয়েল কোয়ান্টিটি এবং লো ওয়েল টেম্পারেচার। এই সময় এরকম দীর্ঘ ননস্টপ ফ্লাইটে এই ধরনের ইরোর আসাটা নর্মাল ব্যাপার ছিল। এমন পরিস্থিতিতে পাইলট বা ক্রু মেম্বাররা ককপিটে বসে সেই সমস্যা ঠিক করে ফেলতে পারে। কিন্তু এয়ার ট্রান্সপোর্ট এয়ারলাইন্সের যে ইরোরটি দেখা যাচ্ছিল তা কোনো সাধারণ ইরোর ছিল না। ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার এয়ারবাস A330 পুরো অভিজ্ঞতা ছিল, কিন্তু তারা তাদের পুরো ক্যারিয়ারে এমন ইরোর আগে কখনো দেখেনি, যার কারণে তারা দুজনেই বেশ কনফিউজড হয়ে গিয়েছিলেন যে এই ইরোরটা কিসের ছিল। কোনো উপায় না দেখে তারা ফ্লাইট ম্যানুয়াল খুলে বোঝার চেষ্টা করেন ইরোরটা কিসের, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্লাইট ম্যানুয়ালে এই ধরনের ইরোরের বিষয়ে কোনো তথ্য ছিল না। তখন যদি পাইলটরা চাইতেন তাহলে তারা এই ইরোরটাকে ইগনোর করতে পারতেন, কিন্তু আটলান্টিক মহাসাগরের মাঝখানে 39,000 ফুট উপর দিয়ে উঠতে থাকা প্লেনের ছোট থেকে ছোট বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত, না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। এই বিষয়গুলো অভিজ্ঞ পাইলটরাও উপলব্ধি করতে পেরেছিলেন, যার কারণে ক্যাপ্টেন পিসে এই ইরোরটি সম্পর্কে জানতে প্লেনের মেনটেন্যান্স সেন্টারের সাথে যোগাযোগ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্লেনের মেনটেন্যান্স সেন্টার এই ইরোরটির বিষয়ে কিছু জানতো না। তবে মেনটেন্যান্স টিম পাইলটদের পরামর্শ দেয় তারা যেন সবসময় ওই ইরোরটির উপর নজর রাখেন, আর যত দ্রুত সম্ভব তারা এই ইরোরটি সম্পর্কে জানার চেষ্টা করে। এরপর অনেকটা সময় পেরিয়ে যায়, আর পাইলটরাও এটা বিশ্বাস করে রিল্যাক্স হয় যে হয়তো ইরোরটি কোনো ফলস সেন্সরের কারণে এসেছে, যেটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এই ঘটনার ঠিক 8 ঘন্টা পর রাত 1:36 পাইলটদের সামনে আরো একটি ওয়ার্নিং আসে, আর এই ওয়ার্নিংটা হলো ফুয়েল ইমব্যালেন্সেস। আসলে প্রতিটি বিমানের উইংসে ফুয়েল সমানভাবে ভাগ করা থাকে, কিন্তু কখনো কখনো একটি উইংসে ফুয়েল কিছুটা উপর নিচু হয়ে যায়, তাই ককপিটে ইমব্যালেন্সের ওয়ার্নিং আসা শুরু হয়ে যায়। কিন্তু এই সমস্যাটি নিয়ে পাইলটটা তেমন মাথা ঘামান না, কেননা এই সমস্যাটা পাইলটরা ককপিটে বসে থেকে ঠিক করতে পারে, আর পাইলটরা ঠিক তাই করেছিলেন। প্লেনের রাইট উইংসে ফুয়েল কম ছিল, তাই তারা লেফট উইংস থেকে রাইট উইংসে ফুয়েল ট্রান্সফার করেন। এভাবে তারা এই সমস্যাটিকে সমাধান করেন, কিন্তু তারা বুঝতেই পারেননি যে তারা ফুয়েল ট্রান্সফার করার সময় এমন একটি ভুল করে ফেলেছেন যা তাদের জন্য একটি ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে। এই ফুয়েল ট্রান্সফার করার সময় এমন একটি সমস্যার সৃষ্টি হয় যা পাইলটদের হতবাক করে দেয়। আসলে ফুয়েল ট্রান্সফার করার পর বিমানের 2 নম্বর ইঞ্জিনে ওয়েল টেম্পারেচার কমতে শুরু করে আর ওয়েল প্রেশার বাড়তে শুরু করে। পাইলটরা তখন এটার গুরুত্ব বুঝতে পেরে একটু সিরিয়াস হয়ে যায়,
কারণ প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে ছিল, আশেপাশে ভূমির কোনো চিহ্ন ছিল না। তাই পাইলটরা বেশ ঘাবড়ে যান এবং প্লেনটি ল্যান্ড করানোর জন্য এয়ারপোর্ট খুঁজতে থাকে। সবথেকে কাছে যে এয়ারপোর্টটা ছিল সেটা ছিল পর্তুগালের অ্যাজোরেস দ্বীপে অবস্থিত লাজেস এয়ারবেস। পাইলটরা তাড়াতাড়ি সেই এয়ারপোর্টের সাথে যোগাযোগ করেন এবং ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য অনুমতি চান। তার কিছুক্ষণ পর তারা অনুমতি পেয়েও যান। এরপর তারা আর দেরি না করে বিমানটিকে অ্যাজোরেসের দিকে ঘুরিয়ে ফেলেন। কিন্তু এর মধ্যে ক্যাপ্টেন পিসে জানতে পারেন যে প্লেন থেকে প্রতি সেকেন্ডে 1 গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে, আর এই সময় তাদের কাছে মাত্র 7 টন ফুয়েল অবশিষ্ট আছে, যা দিয়ে প্লেনটি এখন মাত্র 30 মিনিট উঠতে পারবে। আর লাজেস এয়ারপোর্ট এখনো তাদের থেকে 180 কিলোমিটার দূরে, অর্থাৎ তাদের কাছে এখন লাজেস এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর ফুয়েলটাও ছিল না। তারপরে তারা হার না মেনে কোনোভাবে লাজেস পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি তখন খারাপ হয়ে যায় যখন 2:13 মিনিটে বিমানের রাইট ইঞ্জিনে আগুন লেগে যায়। আর এটা দেখে পাইলটরা খুবই ভয় পেয়ে যায়, কারণ এখন শুধু তাদের প্লেনে একটি ইঞ্জিনই কাজ করছে, তাও আবার সেটিতেও জ্বালানির পরিমাণ খুবই কম ছিল। প্লেনটিকে এক ইঞ্জিনে উড়ানোর জন্য ক্যাপ্টেন পিসে বিমানটিকে 39,000 ফুট উচ্চতা থেকে নামিয়ে 33,000 ফুট উচ্চতা নিয়ে আসে। ফুয়েল তখনও খুব তাড়াতাড়ি কমে যাচ্ছিল। পাইলটরা ভেবেছিল হয়তো কোথাও লিকেজ হয়েছে, তাই তারা লিকেজটি খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু অন্ধকার থাকার কারণে সেটি খুঁজে পাননি। কিন্তু এরই মধ্যে প্লেনের মেইনটেনেন্স সেন্টার তাদের সাথে যোগাযোগ করেন। মেইনটেনেন্স সেন্টার থেকে বলা হয় তারা যেন বিমানটিকে 33,000 ফুট উপর থেকে 20,000 ফুট উচ্চতা নিয়ে আসে, যাতে বিমানটিতে কোনো লিকেজ থাকলে তা শনাক্ত করা যায়। কিন্তু পাইলটরা এই সময় এমন ভয়ঙ্কর ঝুঁকি নিতে চাইছিলেন না, কেননা বিমানটিকে যদি 33,000 ফুট থেকে নামিয়ে 20,000 ফুট উচ্চতা নিয়ে আসে এবং তারপর যদি কোনো লিকেজ শনাক্ত করা না যায়, তাহলে বিমানটিকে আবার সেই উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে না এবং তাদের বাধ্য হয়ে প্লেনটিকেও সমুদ্রে ল্যান্ড করাতে হতো, আর সাথে সাথে পুরো প্লেনটি সমুদ্রে তলিয়ে যেত। তাই পাইলটরা মেইনটেনেন্স ইউনিটের কথা মানতে পারে না এবং কোনো ঝুঁকি না নিয়েও তারা 33,000 ফুট উচ্চতা দিয়ে চলতে থাকেন, কেননা পাইলটদের বিশ্বাস ছিল তারা এক ইঞ্জিনের মাধ্যমে লাজেস এয়ারপোর্ট পৌঁছাতে সক্ষম হবে। অন্যদিকে বিমান কর্তৃপক্ষ রানওয়েতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে কোনো সমস্যাকে মোকাবেলা করার জন্য। প্লেনটি তখন ধীরে ধীরে লাজেস এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় আরও একটি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হন তারা দেখতে পায় বিমানটির 1 নম্বর ইঞ্জিনেও আগুন লেগেছে। এর সাথে তখন তারা নিশ্চিত হয়ে যায় যে প্লেনে কোথাও লিকেজ অবশ্যই আছে, কিন্তু তখন নিশ্চিত হয়েও কোনো লাভ ছিল না, কারণ এখন বিমানটির 2টি ইঞ্জিনই নষ্ট। ইঞ্জিন নষ্ট হওয়ার সাথে সাথে পুরো প্লেনের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। এর ফলে প্লেনে থাকা যাত্রীরা খুবই ভয় পেয়ে যায়। তবে র্যাম এয়ার টারবাইনের সাহায্যে প্লেনের ককপিটে ততটুকু ইলেকট্রিসিটি ছিল যা দিয়ে প্রয়োজনীয় ইকুইপমেন্ট চলতে পারে। প্লেনটি তখন 33,000 ফুট উচ্চতা থেকে 30,000 ফুট উচ্চতায় নেমে এসেছিল। এখন লাজেস এয়ারপোর্ট আর প্লেনের দূরত্ব মাত্র 121 কিলোমিটার বেশি ছিল, কিন্তু সেই সময় পাইলটদের সামনে আরো একটি সমস্যা চলে আসে, আর তাহলে প্লেনটি গ্লাইড করতে করতে অ্যাজারেস দ্বীপের কাছাকাছি চলে গিয়েছিল, যে এখন প্লেন আর দ্বীপের মধ্যে মাত্র 15 কিলোমিটার দূরত্বই বেঁচে ছিল। কিন্তু সমস্যা ছিল যে প্লেনটি তখনও 20,000 ফুট উচ্চতায় ছিল, আর যদি এত উচ্চতা থেকে পাইলট বিমানটিকে ল্যান্ড করানোর চেষ্টা করে তাহলে প্লেনটি ক্র্যাশ করার সম্ভাবনা খুব বেশি ছিল, যার কারণে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে। এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার পাইলটদের বিমানটিকে ল্যান্ড করানোর আগে একটি 360 ডিগ্রি পারফর্ম করার পরামর্শ দেয়, আর পাইলটরা ঠিক তাই করে। প্লেনটিকে একটি বৃত্তে অর্থাৎ 360 ডিগ্রি একটা চক্কর লাগায়, যার ফলে প্লেনটি 20,000 ফুট উচ্চতা থেকে 5,000 ফুট উচ্চতায় নেমে আসে। কিন্তু এই উচ্চতা ল্যান্ডিং এর জন্য নিরাপদ ছিল না, তাই পাইলটের বিমানটিকে বেশ কয়েকবার টার্ন পারফর্ম করায়, যার ফলে প্লেনটি 2,000 ফুট উচ্চতা নেমে আসে, আর এটি প্লেনটি ল্যান্ডিং এর জন্য একদম পারফেক্ট উচ্চতা ছিল। পাইলটরা তখন বিমানটিকে লাজেস এয়ারপোর্টের রানওয়েতে নিয়ে আসে, কিন্তু এই ধরনের ল্যান্ডিংও বিপদ মুক্ত ছিল না, কেননা ল্যান্ড করার সময় বিমানে 12টি চাকার মধ্যে 8টি চাকা লক হয়ে যায়, আর প্লেনের গতিও 370 কিলোমিটার পার আওয়ার ছিল। এত হাই স্পিডে থাকার কারণে বিমানটি রানওয়ে মাটি স্পর্শ করার সাথে সাথে একটি বড় বাউন্স খায়, তারপর রানওয়েতে এগিয়ে যেতে শুরু করে। প্রায় 2300 মিটার চলার পর বিমানটি থেমে যায়। ততক্ষণে বিমানে বেশিরভাগ টায়ারে ফেটে গিয়েছিল, কিন্তু বিমানবন্দরের ক্রুদের সতর্কতার কারণে বিমানটি একটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল। ল্যান্ডিং এর সময় যাত্রীরা ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, যার কারণে প্রায় 14 জন যাত্রী এবং 2 জন ক্রু সদস্য ছোটখাটো আঘাত পেয়েছিল, তবে কেউই বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি। পরবর্তীতে ইনভেস্টিগেশন করার পর জানা যায় বিমানটির মেইনটেনেন্সের সময় কর্মীরা হাইড্রোলিকে একটি ভুল পার্টস ইনস্টল করেছে, যার ফলে প্লেনটি কিছু পথ চলার পর ফুল ট্যাঙ্ক লিকেজ হয়ে গিয়েছিল। ভুলটা এয়ার ট্রান্সপোর্ট এয়ারলাইন্সের ছিল, তাই তাদেরকে এর জন্য বেশ কিছু অর্থ জরিমানা করা হয়, আর এয়ারলাইনও তাদের কোম্পানিকে আরও প্রখর করে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।